আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো আজকের যে প্রশ্নটি এটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বা কমন মনে হয়েছে তোমাদের পরীক্ষাতে আসার মতো। তো আজকের এই প্রশ্নটি আমি তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখাবো আসলে প্রশ্নের প্যাটার্নটা কেমন হতে পারে। আর তোমরা যারা আগামীকালকে পরীক্ষা দিবে অবশ্যই এই প্রশ্নের প্যাটার্ন বা আগে যে ক্লাসটি দিয়েছি সেটি দেখে অবশ্যই অনুমান করে পরীক্ষাতে যাবে। আশা করি ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। তার আগে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যেন ভিডিও ছাড়ার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও শিক্ষার্থীরা। তো একটু দেখো, এটি ইন্ডিপেন্ডেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার একটি প্রশ্ন এবং এই যে একটি প্রশ্ন যে একটি প্যাসেজ, সেই প্যাসেজটি থেকে এই প্যাসেজটি আমাদের নমুনা প্রশ্ন, আমাদেরকে বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটা দেওয়া হয়েছিল সেই নমুনা প্রশ্নটাই এই স্কুলেই পরীক্ষাতে এসেছিল শিক্ষার্থীরা। তো এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে। তো অবশ্যই প্যাসেজ থেকে আমাদেরকে শুরুতে যে কাজটা করতে হবে, আমরা প্যাসেজ থেকে শুরুতে যে কাজটা আমরা শুরুতে দেখে থাকি সেটা আমাদের সবসময় আমরা যেটা দেখি সেটা অবশ্যই হচ্ছে এখানে প্রথম অবস্থায় যেটা হচ্ছে সেটা এমসিকিউ আসবে পরীক্ষাতে শিক্ষার্থীরা। এখানে 5টি এমসিকিউ থাকবে এবং প্রতিটি প্রশ্নের আমার মান একই থাকবে। ওকে, একটাতে 1 করে টোটাল 5টাতে 5। তো এই প্রশ্নের মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রথম যে প্রশ্নটা যে রেশিয়াল ডিসক্রিমিনেশন ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তো এটার অপোজিট মিনিংটা কি? এই যে ডিসক্রিমিনেশন, তো ডিসক্রিমিনেশন মানে হচ্ছে লিঙ্গ বৈষম্য। তো এখানে আমাদের প্যাসেজের মধ্যে লিঙ্গ বৈষম্য নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যেটা আনসার সেটা অবশ্যই আমরা এখানে দেবো। তো অবশ্যই এখানে আনসারটা দেওয়াই আছে। তো যাই হোক, এর পরের প্রশ্নটা দেখো, হু আর দ্য ওস্ট ভিকটিম অফ রেশিয়াল ডেমোক্রেশন ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে সবচেয়ে রেশিয়াল ডিসক্রিমিনেশন বর্ণ বৈষম্যের শিকার হয়েছে বড় ধরনের, তারা হচ্ছে রোহিঙ্গারা। এটা সবাই জানো। আচ্ছা, এখান থেকে পড়লে এই প্যাসেজটা পড়লেই তোমরা আশা করি খুঁজে খুঁজে এখান থেকে বের করে এগুলো লিখতে পারবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা। এর পরের প্রশ্নটা একটু দেখো, এখানে প্রায় 5টি প্রশ্ন থাকবে। তো অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা কোথা থেকে খুঁজে বের করবা? এই যে প্যাসেজ, সেই প্যাসেজ থেকে তোমরা খুঁজে লিখবা। তো প্রতিটাতে 2 করে টোটাল 5টাতে আমার এখানে 5 মার্ক থাকবে। আচ্ছা, যাই হোক, আমরা এরপরে একটু দেখি আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে আরেকটা প্যাসেজ এখানে দেওয়া রয়েছে। এই প্যাসেজ থেকে আমাদেরকে ট্রু ফলস এবং একটি কলাম লিখতে হবে শিক্ষার্থীরা। তো এই প্যাসেজটা অবশ্যই আমি তোমাদেরকে পড়াইছিলাম। আমি যেই কোয়েশ্চেন সলভিংয়ের মধ্যে ক্লাস নিয়েছিলাম সেখানে তোমাদের ট্রু ফলসের মধ্যে এই প্যাসেজটা পড়াইছিলাম। আরও কয়েকটা প্যাসেজ পড়াইছি, তোমরা ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নিবে। আমি হলফ করে বলতে পারি ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, যদি কেউ আমার এই ফ্রি ক্লাসগুলো যেগুলো স্যারে নিয়েছিলাম 8ম শ্রেণীর সবচেয়ে বেশি আমি ক্লাস দিয়েছি তোমাদের জন্য, একদম গ্রামাটিক্যাল হতে শুরু করে। তো যদি কোনো স্টুডেন্ট এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখে বা আজকে পরীক্ষার আগের রাত ভালো করে রাত 12টা পর্যন্ত দেখো, অসুবিধা নাই, তুমি দেখে বা সকালও একবার রিভাইজ দাও বই ছাড়া, তাও সে ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। সেই কনফিডেন্স বা তোমাদেরকে আমি দিতে পারি ইনশাল্লাহ। এরপরে আসে আমরা এই প্যাসেজ থেকে, যেমন আমার এখানে একটা প্যাসেজটা একটু দেখো, এগুলো তোমাদেরকে পড়াইছি তারপরে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছি। এটা একটা প্যাসেজ এবং এটা একটা আনসিন প্যাসেজ। আরেকটা কথা, তোমাদের এখানে বই থেকে প্যাসেজ আসতেও পারে নাও আসতে পারে, তবে না আসার পসিবিলিটিটাই হচ্ছে বেশি। ওকে, তো তোমাদের একটা প্যাসেজ ভালো করে পড়ে সেখান থেকে তোমাকে আইডিয়া নিতে হবে শিক্ষার্থীরা। তো এখানে যে প্যাসেজটা আমার এখানে আসলো, এখান থেকে ট্রু ফলস আমাকে খুঁজে বের করতে হবে। এখানে বলছে যে দেয়ার লিভড 3 ফ্রেন্ডস, 3জন বন্ধু বাস করতো ইন এ ভিলেজ, একটি গ্রামে। ওয়ান ডে, একদিন, ফার্স্ট ফ্রেন্ড প্রথম বন্ধু পরিচালনা করলো টু স্টিল গোল্ড, চুরি করতে স্বর্ণ বা সোনা, এ হাউস, একটা বাড়ি থেকে। দ্য সেকেন্ড ফ্রেন্ড অ্যাগ্রিড বাট থার্ড ফ্রেন্ড ওয়ান অপোজড, সেইং ইট ইজ এ সিন টু স্টিল, মানে চুরি করা যে মহাপাপ, এটা একজন মানে থার্ড যে ফ্রেন্ডটা সেই বললো যে চুরি করতে পারবে না, এটা সে মানে এটার বিরোধিতা করলো। এবং দ্বিতীয় বন্ধু রাজি, ফার্স্ট বন্ধু তো রাজি। তো এখানে আমার প্রশ্ন বলছে দ্য থার্ড ফ্রেন্ড প্ল্যান টু স্টেল গোল্ড ফ্রম এ হাউস, একটা বাড়ি থেকে সোনা চুরি করার পরিকল্পনা থার্ড ফ্রেন্ডের, অর্থাৎ তৃতীয় বন্ধুর। না, এটা হবে ফলস। আমরা এখান থেকে হুবহুব লিখবো, ফলস লিখে কারেক্ট আনসার দিয়ে লিখবো সরাসরি এখান থেকে। এটা কে প্ল্যান করলো? ফার্স্ট ফ্রেন্ড। অবশ্যই প্ল্যানটা কাজ ছিল ফার্স্ট ফ্রেন্ড। তো ফার্স্ট ফ্রেন্ড এখানে এই যে দেখো, দ্য ফার্স্ট ফ্রেন্ড প্ল্যান টু স্টেল গোল্ড ফ্রম এ হাউস। ওকে শিক্ষার্থীরা, এরপরে দেখো, ফাইনালি অল অফ দ্যাম ওয়ার ম্যানেজ, ফাইনালি সবাই রাজি হয়েছিল। হ্যাঁ, ট্রু, এটা ট্রু হবে। দে ডিসাইডেড টু ডিভাইড দ্য গোল্ড ইন 15-13-20 রেশিও,
তারা এইভাবে সোনাটা ভাগ করার প্ল্যান নিয়েছিল। নাইটা ফলস, দ্য কাইন্ডনেস ওয়ান ওয়েন্ট টু এ ফেসবুক, হ্যাঁ এটা সত্য। এরপরে দ্য মোরাল অফ দ্য স্টোরি, গ্রিড বিগেস্ট সিন অ্যান্ড সিন বিগেস্ট ডেথ, অর্থাৎ এটার মূল, এই গল্পের মূল শিক্ষাটা হচ্ছে চুরি করা মহাপাপ, অর্থাৎ লোভে পাপ, পাপে মৃত্যু। আশা করি এটা বুঝছো তোমরা। এরপরে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি একটা কলাম। তো কলামের অ্যান্সারটা তোমরা কিভাবে লিখবা, আমি তোমাদেরকে কলামের অ্যান্সারটা অবশ্যই তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, লিখে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। অবশ্যই স্টেলিং যেটা হবে সেটার সামনে এইভাবে একটা হাইফেন দিয়ে তোমরা লিখবা যে এই যে স্টেলিং, চুরি করা কি, চুরি করা পাপ, অবশ্যই পাপ। অ্যাগ্রিড ওয়ান দ্য ফ্লানের সবাই, তাদের ফ্রেন্ডশিপের মধ্যে সবাই কি হলো, রাজি হলো। উইল ডিভাইড দ্য গোল্ড অ্যামাং দ্যামসেলফ, তাদের মধ্যে অবশ্যই কি করতে হবে, সোনাগুলো ভাগ করার যে একটা প্ল্যান ছিল সেটা। ফিসফুডটা কি ছিল, মিক্সিং পয়জন, যেটার মধ্যে বিষ মিশানো ছিল। আর এখানে কি আছে, এই যে গ্রেড, লোভে কি, লোভে মৃত্যু। আশা করি তোমরা এটা বুঝছো। এরপরে আমরা পরের যে এই সেলাই কম্পেয়ার দ্বিতীয় সামাজে তোমাদেরকে আমি দিয়েছি, আমি জানি তোমাদের পরীক্ষাতে 3টা কবিতা সবচেয়ে বেশি কমন। একটা কবিতা আমি আরেকবারও তোমাদেরকে বলছিলাম, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, ওইটা যদি বাদও দাও, সেলাই কম্পেয়ার দ্বিতীয় সামাজে দ্য রোড নট টেকেন। আরেকটা কবিতা আছে যেটা হচ্ছে আই এম রিডল ইন 9 সিলেবল। ওই কবিতাগুলো কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি, তোমরা কেউ অস্বীকার করতে পারবা না শিক্ষার্থীরা, কারণ স্যার দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় আসি এবং সেই প্রেক্ষিতে তোমাদেরকে যেগুলো আমি দিব ইনশাল্লাহ অবশ্যই কমন দেখেই দিব। তো এই প্রশ্নটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক শিক্ষার্থীরা, এরপরে আসি আমরা এই প্রশ্নটার, এই যে সেলাই কম্পেয়ার দ্বিতীয় সামাজে যে পোয়েমটা বাই উইলিয়াম শেক্সপিয়ার, এবং গতকালকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছিলাম সেখানে এটা এসেছিল। তো দেখো এখান থেকে কিন্তু আমাদেরকে 5টা সেন্টেন্সে 5টা লাইন খুঁজে বের করতে হবে। যদি তুমি লাইনগুলো খুঁজে বের করতে পারো তাও তুমি এখানে মার্ক পাবা, এবং কোনটার সাথে কোনটার তুলনা হয়েছে এবং তুলনার কারণটা কি আমি তোমাদেরকে আলোচনা করেছি শিক্ষার্থীরা। এরপরে 5 মার্কের একটা সামারি লিখতে হবে। অবশ্যই আমি কবিতার সামারি সহ তোমাদেরকে দিয়ে দিয়েছি। আমার এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ক্লাসগুলো দেখে যাবা, অবশ্যই ক্লাস দেখে তুমি পরীক্ষার কেন্দ্রে যাবা। ক্লাসগুলো অবশ্যই দেখবা, তুমি ক্লাসগুলো স্কিপ করবা না, আস্তে আস্তে সবগুলো ক্লাস দেখবা, এমনকি ডাউনলোড করেও দেখতে পারো। ওকে, এরপরে আমরা দেখি 5 মার্কের একটা গ্রামার। তো এই গ্রামারে কোহেসিভ ডিভাইস নিয়ে আলোচনা। আমি কিন্তু এই কোহেসিভ ডিভাইসের যে আলোচনাটা, এই প্যাসেজটাও দেখো এমন কমন, তোমাদেরকে আর কী বলবো, এই প্যাসেজটা নিয়েও কিন্তু আমি আলোচনা করেছিলাম। হ্যাঁ, আমি কোহেসিভ ডিভাইস নিয়ে সর্বশেষ যে ভিডিওটা দিয়েছি সেখানে এই প্যাসেজটা নিয়েও আলোচনা করেছি। আমার কাছে মনে হয়েছে এটা অনেক কমন একটা প্যাসেজ। যাই হোক, এখানে এই প্রশ্নের মধ্যে সেটাও কিন্তু কমন হয়ে গেছে। শুধু তোমরা কোহেসিভ ডিভাইসগুলোর নাম যদি এখানে ঠিকঠাক করে লিখতে পারো তাও এখানে মার্ক পাবে, 5 মার্ক পাবে। আর এটার পারপাস বা উদ্দেশ্যটা লিখতে পারলেও 5 মার্ক পাবে, টোটাল 10 মার্ক তোমরা পেয়ে যাবে শিক্ষার্থীরা। এরপরে দেখো স্যারে এই যে রাইট ফ্রম ভার্বের এই প্রশ্নটাও কিন্তু স্যারে তোমাদেরকে ক্লাস নিয়ে বা রাইট ফ্রম ভার্বের ভিডিও নিয়েও এটাও দেখাইছিলাম, কারণ আমার কাছে এটাও খুব গুরুত্বপূর্ণ বা কমন মনে হয়েছিল, এই জন্য এটাও তোমাদেরকে দেখাইছি যে টুডে উই আর এ free nation, we have to take great pains to gain freedom. Our hour of liberation took place in 1971. People of all walks of life came forward and got involved in the war indirectly or directly or indirectly. ওকে, এগুলো তোমাদেরকে আমি পড়াইছিলাম, আশা করি তোমাদের মনে আছে কিনা আমি জানি না। এরপরে দেখো এইটাও তোমাদেরকে আমি দেখাইছিলাম আমার ক্লাসের মধ্যে, এই অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনিট ভার্ব এক্সাইটেডের সাথে টু বসে, এক্সাইটেড টু। ওকে, এগুলো পড়াইছিলাম তোমাদেরকে। এরপর স্পেন্ট থ্রু প্র্যাকটিসিং, এটাও পড়াইছিলাম তোমাদেরকে। তারপরে এখানে পড়াইছি বিগানের সাথে আইএনজি। ওকে, এরপরে হোয়াইলের সাথে আইএনজি তোমাদেরকে করাইছিলাম। ডিসাইডের সাথে টু, ডিসাইডেড টু টেক, এগুলো পড়াইছিলাম তোমাদেরকে, আশা করি শিক্ষার্থীরা তোমাদের মনে আছে। এরপরে টাইম অ্যাডভার্বিয়াল নিয়েও আমার ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো তোমরা দেখে নিবা। দেখো এগুলো একটা ক্লাস দেখলেই আশা করি তুমি সবগুলো পারবে, কারণ স্যার সবগুলো নিয়ে আলোচনা করেছে। ওকে, তারপর যাই হোক ওই প্রিভিয়াস কথাটা না বলি। তো এখানে টাইম অ্যাডভার্বিয়ালগুলো যেগুলো সময় বোঝায় সেগুলো এখানে যদি লিখতে পারো এখানে মার্ক পাবে 2.5 মার্ক। আর এখানে যদি একটা নতুন সেন্টেন্স তৈরি করতে পারো প্রত্যেকটা ওয়ার্ডের বিপরীতে, তাহলে আশা করি সেখানে তুমি মার্ক পাবে। তারপরে রাইটিং, এখানে রাইটিং টেস্টের মধ্যে দেখো একটা সিভি দেওয়া রয়েছে যে সাপোজ ইউ আর রাশেদ আহমেদ রাশেদা রহমান, আফটার গ্রাজুয়েটিং ইউ হ্যাভ কমপ্লিটেড এ কোর্স অন কম্পিউটার, ইউ হ্যাভ সিন। আমি তোমাদেরকে 2টা দিয়েছি,
অবশ্যই আমার সিভি লেখার মধ্যে কম্পিউটার অপারেটর এবং অ্যাসিস্ট্যান্ট টিচার এই দুইটাই পড়বা, ইনশাল্লাহ এই দুইটার একটা কমন আসবে। অবশ্যই একটা কভার ফেস কীভাবে লিখতে হয় সেটা নিয়েও আমি ক্লাস দিয়েছি, দেখে নিবা। আচ্ছা যাই হোক, এরপরে দেখো আমি তোমাদেরকে বললাম 90% প্রশ্নে আমার প্যারাগ্রাফের উপরে কিন্তু প্যাসেজ দিতে পারে, আবার অনেকের প্রতিষ্ঠানে নাও দিতে পারে। যদি দেয় তো তোমাদের জন্য প্লাস পয়েন্ট। দেখো এখানে ডেঙ্গু ফিভার নিয়ে আলোচনা করা হয়েছে, আর ডেঙ্গু ফিভার নিয়ে কিন্তু মোটামুটিভাবে এখানে একটা ধারণা দেওয়া হয়েছে। কোনো স্টুডেন্ট এই প্রশ্নগুলোর উত্তর যে হোয়াট ইজ ডেঙ্গু ফিভার, তো ডেঙ্গু ফিভার এখানের মধ্যে বলা হয়েছে যে ডেঙ্গু ফিভার ইজ আ ভাইরাল ডিজিজ কজ বাই দ্য বাইট অফ মস্কিটো কল এডিস। এইটুকু পর্যন্ত লিখে ফেলবা ইনশাল্লাহ শিক্ষার্থীরা। দেখো সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের কিন্তু উত্তর তুমি এখানে পেয়ে যাবা। এখানে সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু তুমি এই যে প্যাসেজ আছে এই প্যাসেজের মধ্যে পেয়ে যাবা। এই প্যাসেজ থেকেই তুমি ধরে 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 আনসারটা করতে চেষ্টা করবা। আরে অবশ্যই সেটা 150 ওয়ার্ডের মধ্যে। তুমি 3-4 পৃষ্ঠা লেখার কোনো প্রয়োজন নাই, অবশ্যই 150 ওয়ার্ড লিখতে যে কয় পেজ লাগবে সেই কয় পেজের মধ্যে লিখবা। আর এই যে প্যাসেজ সেখানে 150 ওয়ার্ডের অনেক বেশি দেওয়া রয়েছে। তুমি এখানে টেন্সের দিকে আলোকে খেয়াল করবা, হোয়াট ইজ লেখা আছে, আবার অনেক ক্ষেত্রে প্রশ্নের মধ্যে হোয়াট ওয়াজও লেখা থাকতে পারে, তাহলে আমাকে ওই হিসাব করে প্যাসেজটা সলভ করতে হবে। এরপরে হাউ ডাজ দ্য ভাইরাস অফ দিস ডিজিজ স্প্রেড অ্যামাং পিপল, এইখানে ডাজ অর্থাৎ প্রেজেন্ট ফর্মে প্রশ্নটা করা হয়েছে। এখানে সবগুলো প্রশ্নে প্রেজেন্ট ফর্মে করা হয়েছে। তুমি সবগুলো আনসারটা প্রেজেন্ট ফর্মে লিখবা, খুঁজে খুঁজে বের করে 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 ওই আলোকে তুমি লিখবা। তাহলে দেখা গেছে কি এখানে প্যাসেজটা থাকার কারণে তোমার প্রশ্ন যদি আনকমনও থাকে তাও তোমার মুখস্থ করা লাগতেছে না, শুধু প্যাসেজ দেখে দেখে খুঁজে খুঁজে লিখবা। ওকে, এরপরে আসা যদি না থাকে তাহলে অবশ্যই তোমার মুখস্থ তো লাগবেই। ওকে, এরপরে এখানে একটা অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে, দেখো কম্পিউটার ক্লাব ইন দ্য স্কুল। এই কম্পিউটার ক্লাব, এই ক্যান্টিন, কমন রুম এগুলোর উপরে আমি তোমাদেরকে একটা ক্লাস দিয়েছিলাম, আশা করি ক্লাসটা তোমরা দেখে নিয়েছো। তো আমার এই পর্যন্ত ক্লাসগুলো যারা যারা দেখছো ইনশাল্লাহ তাদের এই প্রশ্নটা সলভ করতে বেশি সময় লাগবে না, খুব সহজেই তারা এই প্রশ্নটা সলভ করতে পারবে। তো শিক্ষার্থীরা আজ এটুকু পর্যন্তই থাকুক। আর তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের অন্যান্য যে বাকি সাবজেক্টগুলো সেগুলোরও তোমাদেরকে সাজেশন তোমাদেরকে দিতে চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।